হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প পড়ব, কাকাবাবু ও চন্দনদস্যু। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং গল্পটি একটি গোয়েন্দা গল্প। আপনারা শুনতে থাকুন, কেমন লাগে অবশ্যই তা কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে শুরু করা যাক। বই পড়তে পড়তে মাঝে মাঝে একটু ঘুমিয়ে নেওয়া কাকাবাবুর অভ্যেস। একটানা বেশিক্ষণ পড়তে পারেন না। বড় জোর আধ ঘন্টা পড়ার পর চোখ বুজে যায়। 10-15 মিনিট সেই অবস্থায় থাকেন, কখনো সখনো একটু একটু নাকও ডাকেন। তারপর আবার পড়া শুরু হয়। তাতে নাকি তার আরাম হয় চোখের। এক দিন সারা রাত ধরে খানিকক্ষণ ঘুমিয়ে খানিকক্ষণ জেগে পড়ে শেষ করে ফেলেন এক একটা বই। এখন বেলা 11টা। জো ঘরে ঢুকে দেখলো কাকাবাবু ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছেন। কোলের উপর একটা মোটা ইংরেজি বই, চক্ষু বুজা, কিন্তু কাকাবাবুর ঘুম খুব পাতলা। ঘরে কেউ ঢুকলেই টের পেয়ে যান। জো কোনো শব্দ করেনি, তবু কাকাবাবু চোখ মেলে তাকালেন। সোজা হয়ে বসে বললেন, এসো এসো জোজো মাস্টার, নতুন কি খবর বলো। সাদা প্যান্টের উপর একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে জোজো। 2-1 দিন আগেই চুল কেটেছে। সে সব সময় বেশ ফিটফাট থাকে। জোজো বলল, গরমের ছুটি পড়ে গেছে, দিনগুলো নষ্ট যাচ্ছে। কাকাবাবু বললেন, কেন নষ্ট হচ্ছে কেন? জোজো বলল, এখন কলকাতায় থাকার কোনো মানে হয়? কোথাও বেড়াতে যাওয়া উচিত না? বাবা অবশ্য আমাকে পাপুয়া নিউগিনি পাঠাতে চেয়েছিলেন, কিন্তু সন্তু না গেলে আপনার সন্তুর সঙ্গে যেতেই আমার বেশি ভালো লাগে। আপনাকে এবার কোনো জায়গায় থেকে কেউ ডাকেনি? কাকাবাবু বললেন, না তো, অবশ্য কেউ না ডাকলেও তো এমনি কোথাও যাওয়া যায়। জোজো বলল, স্পেনে যাবেন? বার্সেলোনা আকাশে পরপর 3 দিন অন্য গ্রহের রকেট দেখা গেছে। কাকাবাবু সরলভাবে অবাক হয়ে বললেন, তাই নাকি? কোন গ্রহের রকেট? জোজো বলল, তা এখনও জানা যায়নি, তবে হাতির মতো সুরওয়ালা একটা মানুষকেও নাকি দেখা গেছে সে রকেট থেকে উঁকি মারতে। কাকাবাবু বললেন, গণেশ দেবতা নাকি? বোধ হয় স্বর্গ থেকে পৃথিবীতে বেড়াতে এসেছেন। কিন্তু আমাদের দেশে না এসে স্পেনে গেলেন কেন? ওরা তো আর ঠাকুর দেবতায় বিশ্বাস করে না। তুমি এই খবর জানলে কি করে? জোজো বলল, স্পেন দেশের কাগজে বেরিয়েছে। আমাদের বাড়িতে তো পৃথিবীর সব দেশের কাগজ আসে। আমার বাবা 27টা ভাষা জানেন। চলুন না দেখে আসি। কাকাবাবু বললেন, আমি তো অত ভাষা জানি না। অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে কোনো ভাষায় কথা বলবো? যদি গণেশ ঠাকুর হন, তার সঙ্গে কথা বলতে হবে সংস্কৃত ভাষায়। আমি সংস্কৃতও ভালো জানি না। তাছাড়া স্পেনে যাওয়া অনেক খরচ। জোজো বলল, তাহলে ইন্দোনেশিয়ায় চলুন। সত্যিকারের ড্রাগন দেখতে পাওয়া যাচ্ছে। মুখ দিয়ে আগুন বেরোয়, সেই আগুনে গাছপালা পুড়িয়ে দিচ্ছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এই খবরটা আবার কোথায় বেরিয়েছে? জোজো বলল, কোথাও বেরোয়নি। আমেরিকানরা জানতে পারলেই তো ড্রাগনটা কিনে নিয়ে যাবে। আমার বাবার কাছে ইন্দোনেশিয়া থেকে এক ভদ্রলোক এসেছিলেন, তিনি চুপি চুপি বলে দিয়েছেন। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সন্তু কোথায়? তোমার সঙ্গে দেখা হয়নি? জোজো বলল, হ্যাঁ, ও কাঁচা আম মাখছে নুন আর লঙ্কা দিয়ে। আপনি খাবেন? কাকাবাবু বললেন, শুনেই তো জিভে জল আসছে, নিশ্চয়ই খাবো। এখন তো আমের সিজন নয়। কাঁচা আম কোথায় পেল? জোজো বলল, ও পাইনি, আমি এনেছি, আফ্রিকা থেকে একজন পাঠিয়েছে। কাকাবাবু বললেন, বাহ, সারা পৃথিবী জুড়ে তোমার চেনাশোনা। জোজো এবার প্যান্টের পকেট থেকে একটা রূপোর মডেল বার করলো, ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এটা দেখেন। কাকাবাবু বলল, মেডেল? এটা কে দিয়েছে তোমায়? ইংল্যান্ডের রানী না জাপানের সম্রাট? জোজো হেসে ফেলে বলল, এটা আমার নয়, সন্তুর। ও লজ্জায় আপনাকে দেখায়নি। কাকাবাবু হাত বাড়িয়ে সেটা নিয়ে বললেন, সন্তুকে হঠাৎ কে দিল? গোল্ড মেডেলটির মাঝখানে লেখা, শরৎ স্মৃতি পুরস্কার প্রথম, শ্রী সুনন্দ রায় চৌধুরী। কাকাবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কিসের পুরস্কার বলো তো? সাঁতারের? জোজো বলল, না, প্রবন্ধ প্রতিযোগিতার। সব কলেজের মধ্যে সন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে। বিষয়টা ছিল পৃথিবীর আয়ু কতদিন। কাকাবাবু বললেন, খুব শক্ত বিষয় তো। আমি নিজেই জানি না পৃথিবীর আয়ু কতদিন। জোজো, এই প্রতিযোগিতায় তুমি নাম দাওনি? জোজো বলল, কি যে বলেন কাকাবাবু, এই প্রতিযোগিতায় সন্তু আর আমি দুজনে কি একসঙ্গে নাম দিতে পারি? আমি ফার্স্ট হয়ে গেলে সন্তু দুঃখ পেত না? সন্তুকে আমি অনেক পয়েন্ট বলে দিয়েছি, আসলে একটাই মেন পয়েন্ট। কাকাবাবু বললেন, কি বলো তো মেন পয়েন্ট? জোজো বলল, সাবজেক্টটা হলো পৃথিবীর আয়ু কতদিন। এতে কিন্তু পৃথিবী নিয়ে কিছু লিখতে হবে না, লিখতে হবে মানুষের আয়ু কতদিন। ধরুন
কোনো কারণে যদি পৃথিবী থেকে সব মানুষ শেষ হয়ে যায়, তাহলে তারপরেও পৃথিবী থাকবে কি থাকবে না, কে তার হিসেব রাখবে? কাকাবাবু বললেন, ঠিক বলেছ তো। আচ্ছা জোজো, তুমি ভূতের আয়ু কতদিন তা বলতে পারো? জোজো বেশ অবাক হয়ে বলল, তার মানে? কাকাবাবু বললেন, একজন মানুষ 60, 70, 80 বছর বাঁচে, তারপর মরে গিয়ে ভূত হয়। ভূত হয়ে আবার কতদিন বেঁচে থাকে? 400-500 বছর কি ভূতের আয়ু হতে পারে? জোজো ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর জিজ্ঞেস করল, আপনি ভূতে বিশ্বাস করেন? কাকাবাবু একগাল হেসে বললেন, আগে তো করতাম না, এখন মাঝে মাঝে বিশ্বাস করতে হচ্ছে আর কি। এই সময় সন্তু একটা পাথরের বাটি হাতে নিয়ে ঢুকলো। তাতে কাঁচা আম পাতলা পাতলা করে কেটে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। কাকাবাবু একটুখানি আম মাখা তুলে নিয়ে মুখে দিয়ে বললেন, দারুণ, অনেক দিন পরে খেলাম, আর একটু দে তো। জোজো বলল, বেশি খেলে দাঁত টকে যাবে। কাকাবাবু বললেন, হ্যাঁ রে সন্তু, তুই প্রবন্ধ লিখে ফার্স্ট প্রাইজ পেয়েছিস, আমাকে বলিসনি কেন? সন্তু লাজুকভাবে বলল, ও এমন কিছু না। কাকাবাবু বললেন, তোকে আমারও একটা প্রাইজ দেওয়া উচিত। জোজো বলেছিল কোথাও বেড়াতে যাওয়ার কথা, সেটাই প্রাইজ হতে পারে, কিন্তু আমি বিদেশ নিয়ে যেতে পারবো না, তাতে অনেক খরচ। কেউ তো আমাদের ডাকছে না, এমনিই বেড়ানো হবে। কোথায় যেতে চাস বল? এমন কোথাও যাওয়া যাক যেখানে আমরা আগে যাইনি। সন্তু বলল, জয়সলমীর, রাজস্থানে কখনো? জোজো বলল, আমি গেছি। সন্তু বলল, তাহলে রাজগীর? জোজো বলল, তাও আমার দেখা। কাকাবাবু বলল, আমি কয়েকটা জায়গার নাম বলছি, জোজো বললো তো সেগুলো তোমার দেখা কি না? চেরাপুঞ্জি, উটকামুন্ড, কালিকট, রামটেক, পারো, মহাবলীপুরম। জোজো বলল, এইসব ছোট জায়গা না, আমার যাওয়া হয়নি। সন্তু বলল, অনেক সময় ছোট জায়গায় বেশি ভালো লাগে। কাকাবাবু বললেন, তাহলে এর মধ্যে একটা বেছে নেওয়া যাক, কোথায় যাবে ঠিক করো। সন্তু বলল, চেরাপুঞ্জি। জোজো বলল, মহাবলীপুরম। কাকাবাবু বললেন, ওভাবে হবে না, লটারির মতো একটা কিছু করা যাক। তিনি একটা কাগজে 6 টুকরো করে প্রত্যেকটাতে লিখলেন এক এক জায়গার নাম। তারপর কাগজগুলো উল্টে হাতে ধরে জোর দিয়ে এগিয়ে বললেন, তুমি একটা টেনে নাও। জোজো একটা কাগজ নিয়ে পড়ে দেখে বলল, কালিকট। কাকাবাবু সন্তুকে জিজ্ঞেস করলেন, তোর কালিকট যেতে আপত্তি আছে? সন্তু বলল, ঠিক আছে, কালিকটেই যাব। এটা কি সেই কালিকট যেখানে ভাস্কো দা গামা প্রথমে এসে জাহাজ বেরিয়েছিল? কাকাবাবু বললেন, কালিকট একটাই আছে। জোজো বলল, কালিকটের রাজার নাম ছিল জামোরিন, তার সঙ্গে ভাস্কো দা গামার আলাপ হয়। সেই প্রথম সমুদ্র পেরিয়ে ইউরোপের বণিকরা এসেছিল ভারতে। সন্তু বলল, ভালোই তো, নিশ্চয়ই ওখানে ইতিহাসের অনেক চিহ্ন পাওয়া যাবে। কাকাবাবু বললেন, তাও জানি না, হয়তো এখন আর কিছুই নেই। যাই হোক, একটা নতুন জায়গা তো দেখা হবে। সন্তু জিজ্ঞেস করলো, কী করে যেতে হয়, ট্রেনে? কাকাবাবু বললেন, ট্রেনে যেতে অনেক সময় লেগে যাবে, প্লেনে যাওয়া যায় নিশ্চয়ই। কাকাবাবুর ঘরে এক দেয়ালে সব সময় একটা বড় ম্যাপ টানানো থাকে ভারতের। সেখানে উঠে গিয়ে তিনি বললেন, এই যে দেখ, কেরালায় কালীঘাট শহর, বোম্বে দিয়ে যাওয়া যায়, মাদ্রাজ দিয়েও যাওয়া যায়। জোজো বলল, বোম্বে নয়, এখন মুম্বাই, মাদ্রাজ নয়, চেন্নাই। কাকাবাবু বললেন, তা বটে, মনে থাকে না। ভাগ্যিস আমাদের কলকাতার নামটাও বদলায়নি, আমরা মুম্বাই দিয়েই যাব। একটু পরেই একজন লোক দেখা করতে এলো কাকাবাবুর সঙ্গে, খাকি প্যান্ট ও খাকি শার্ট পরা। কাকাবাবুর দিকে একটা লম্বা খাম এগিয়ে দিয়ে বলল, স্যার, এই আপনার প্লেনের টিকিট। কাকাবাবু খাম খুলে একটা প্লেনের টিকিট বের করে ভালো করে দেখলো, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু রামরতন ঠিক এই রকম আরও 2টি টিকিট যে চাই, আমি নাম লিখে দিচ্ছি, আজ বিকালের মধ্যেই দিয়ে যেতে হবে। লোকটি বলল, হ্যাঁ স্যার, পৌঁছে দেব। কাকাবাবু তার প্যাডে সন্তু ও জোজোর নাম লিখে দিলেন। লোকটি চলে যাওয়ার পর সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, এটা কোথাকার টিকিট? তুমি অন্য কোথাও যাচ্ছ? কাকাবাবু মুচকে হেসে বললেন, না তো, এটা কালীঘাটের টিকিট।
তোদের জন্য আরও 2টো টিকিট আসছে। সন্তু বলল, তার মানে কালীঘাট যাওয়া তো এইমাত্র ঠিক হলো, আর সঙ্গে সঙ্গে কালীঘাটের টিকিট এসে গেল? এটা কি ম্যাজিক নাকি? কাকাবাবু এবার উত্তর না দিয়ে গোফে আঙুল বলালেন। জুজু বলল, আমি যে কালীঘাট লেখা কাগজটা টানলাম, আমি তো অন্য কাগজও টানতে পারতাম। কাকাবাবু বললেন, না, তা পারতে না, আমি একটু একটু ম্যাজিক শিখছি। ম্যাজিশিয়ানরা একটা তাসের ম্যাজিক দেখায়, দেখো নি? তুমি যে কোনো একটা তাস টানলে ম্যাজিশিয়ান দূর থেকেই বলে দিল সেটা কী তাস। এটা এক বিশেষ ধরনের হাত সাফাই, ইংরেজিতে বলে ফোর্সিং। ম্যাজিশিয়ান ইচ্ছা মতন একটা বিশেষ তাস তোমাকে গুছিয়ে দেবে, দেখবে খেলাটা। কাকাবাবু বিভিন্ন শহরের নাম লেখা কাগজগুলো একসঙ্গে মিশিয়ে দিলেন। কয়েকবার সবকটা উলট পালট করার পর আবার বিছিয়ে ধরে বললেন, সন্তু, তুই একটা টান। সন্তু বেশ কয়েক মুহূর্ত চিন্তা করে একেবারে কোণের কাগজটা টেনে নিল। কাকাবাবু বললেন, ওটা অলট উৎকামণ্ড, তাই না? সন্তু দারুণ অবাক। সে জুজুর চোখের দিকে তাকালো। জুজু হাততালি দিয়ে বলল, চমৎকার কাকাবাবু, আপনি আর কি কি ম্যাজিক শিখেছেন? কাকাবাবু বললেন, আরও শিখেছি কয়েকটা, পরে দেখাবো। জুজু বলল, আপনি আগেই কালীঘাট যাবেন বলে ঠিক করে রেখেছিলেন, তার মানে ওখানে আপনার কোনো কাজ আছে? কাকাবাবু খানিকটা অন্যমনস্কভাবে বললেন, না, কাজ ঠিক নেই, বেড়াতেই যাচ্ছি। তবে ফাও হিসেবে একটা 400-500 বছরের বুড়ো ভূতের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কালীঘাটের প্লেন মুম্বাই থেকে সকাল 8:30টায় ছাড়ে। কলকাতা থেকে ভোরের প্লেনে এলেও সেটা ধরা যায় না, তাই মুম্বাই যেতে হলে আগের দিন রাত্রে। ওখানে কাকাবাবুর চেনাশোনা অনেক মানুষ আছে, কিন্তু কারো বাড়িতে উঠলেই সে অন্তত 2-3 দিন ধরে রাখতে চাইবে, কিছুতেই পরের দিন যেতে পারবেন না। সেজন্য কাকাবাবু কাউকে কিছু না জানিয়ে মুম্বাইয়ের একটা হোটেলে টেলিফোন করে 2টো ঘর বুক করে নিয়েছেন। প্লেন মুম্বাই পৌঁছলো রাত 8:30টায়। মালপত্র নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোতেই একটা 14-15 বছরের মেয়ে দৌড়ে এসে কাকাবাবুর সামনে দাঁড়ালো। তার চোখ দুটো ভরা বিস্ময়। সে আস্তে আস্তে বলল, আপনি কাকাবাবু? কাকাবাবু হেসে মেয়েকে বললেন, হ্যাঁ, তুমি চিনলে কী করে? মেয়েটি বলল, আমার বাবা দূরে দাঁড়িয়ে আছেন। বাবা দেখিয়ে দিলেন। নিচু হয়ে সে কাকাবাবুর পা ছুঁয়ে প্রণাম করল। তারপর সন্তু আর জুজুর দিকে তাকালো। কাকাবাবু বললেন, এদের চিনতে পারো নি? এই হচ্ছে সন্তু, আর এই জুজু। তোমার নাম কি? মেয়েটি বলল, নিশা সেন। সে মুগ্ধভাবে জুজুর দিকে চেয়ে রইল এক মুহূর্ত। ব্যাগ থেকে একটা ছোট খাতা বের করে বলল, একটা অটোগ্রাফ দেবেন? জুজু সই করে দেওয়ার পর সে সন্তু আর কাকাবাবুরও সই নিল। কাকাবাবু তার মাথায় হাত রেখে বললেন, ভালো থেকো, এবার আমরা যাই। নিশা বলল, আমরা এখানেই থাকি, কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, প্লেনে আপনাদের দেখতে পাইনি। একবার আমাদের বাড়িতে চলুন না, একটু চা খেয়ে যাবেন। কাকাবাবু কিছু বলার আগেই পাশ থেকে আরেকজন লোক বলল, তা তো সম্ভব নয় ভাই, এখন ইনি আমার সঙ্গে যাবেন। কাকাবাবু মুখ ঘুরিয়ে দেখলেন কাছে 2জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে সন্তুর কাছ থেকে একটা ব্যাগ নিতে যাচ্ছে। কাকাবাবু অবাক হয়ে বললেন, আরে অমল, তুমি এই প্লেনে ফিরলে নাকি? সেই যুবকটি পরে আছে সাদা প্যান্ট আর সাদা শার্ট, মুখে মিটিমিটি হাসি। সে বলল, না, আমি আপনাদের নিতে এসেছি। কাকাবাবু বললেন, তার মানে আমরা যে আজ এখানে আসছি তুমি জানলে কি করে? সে বলল, বাহ, আপনি বম্বে আসছেন আমি জানবো না? বম্বের বহু লোক জেনে গেছে। কাকাবাবু বললেন, বাজে কথা বলো না, আমি কাউকেই জানাইনি। তুমি কি করে খবর পেলে? সে বলল, ধরে নিন ম্যাজিক। কাকাবাবু সন্তু আর জুজুর দিকে তাকিয়ে বললেন, আজকাল দেখছি অনেকেই ম্যাজিকের চর্চা করছেন, আসল ব্যাপারটা কি বলো তো? সে বলল, আসল ব্যাপারটা খুব সোজা। আমি সন্ধ্যাবেলা আপনার বাড়িতে ফোন করেছিলাম। আপনার দাদা ফোন ধরে বলল, রাজা আর সন্তু তো আজই বোম্বে গেল, একটু আগে রওনা হয়েছে। ব্যাস, আমি বুঝে গেলাম আপনারা কোন ফ্লাইটে আসছেন। আরও অনেকে জানে। এটা কেন বললাম জানেন? আপনি তো রিজেন্ট হোটেলে ফোন করে আরও 2টো ঘর বুক করেছেন, তাই না? সেই হোটেলের ম্যানেজার বাঙালি, তার নাম শেখর দত্ত, আমার খুব চেনা। সেও একটু আগে আমায় ফোন দিয়ে বলল, অমলদা, রাজা রায় চৌধুরীর নাম শুনেছেন তো, যাকে সবাই কাকাবাবু বলেন, তিনি আজ আসছেন আমাদের হোটেলে, দেখা করবেন নাকি? আমি শেখরকে বললাম, দেখা তো করবই বটে, তবে তোমার হোটেলের বুকিং ক্যান্সেল করে দাও, উনি হোটেলে থাকবেন না। কাকাবাবু বললেন, কেন? আমরা হোটেলে? অমল বলল, অসম্ভব, আপনাদেরকে
হোটেলে যেতে দিচ্ছে। আমার বাড়ি একদম খালি। নিশা নামের মেয়েটি তার বাবা ডাকছে। সে বিদায় নিয়ে চলে গেল। অমল এর মধ্যে সন্তু আর জুজুর কাছ থেকে ব্যাগ দুটো নিয়ে নিয়েছে। কাকাবাবু বললেন, তোদের সঙ্গে আলাপ করে দিই, এর নাম অমল ভট্টাচার্য, ইঞ্জিনিয়ার আর কবি। অনেক দিন আফ্রিকায় ছিল, এখানেও একটা ছাপার কালির কোম্পানিতে কাজ করে, তাই না অমল? অমল বলল, কালি রং এরকম অনেক কিছু। কাকাবাবু বললেন, সেই জন্যই ও সবসময় সাদা শার্ট প্যান্ট পরে। এয়ারপোর্টের বাইরে এসে অমল নিজের গাড়িতে সব মালপত্র তুলল। কাকাবাবু বসলেন সামনে। গাড়ি ছাড়ার পর অমল বলল, একটা মজার জিনিস লক্ষ্য করলেন কাকাবাবু? ওই যে নিশা মেয়েটি, ও কিন্তু সন্তুর আগে জুজুর অটোগ্রাফ নিল, এমনকি আপনারও। তার মানে কি জুজু আপনাদের দুজনের চেয়ে জনপ্রিয় বেশি? কাকাবাবু বললেন, তা তো হতেই পারে। আমি খোড়া মানুষ, আর সন্তু সবসময় লাজুকের মতো আড়ালে থাকে। আমরা তিনজন একসঙ্গে থাকলে প্রথমে জুজুর দিকেই সকলের চোখ পড়বে। জুজুর অমন সুন্দর চেহারা, মেয়েরা তো ওকে বেশি পছন্দ করবেই। জুজু গম্ভীরভাবে বলল, শুধু মেয়েরা নয়, অনেক ছেলেরাও আমার অটোগ্রাফ নেয়। একটা মজার ঘটনা শুনবেন? মারাদোনার নাম শুনেছেন নিশ্চয়ই? অমল বলল, মারাদোনা মানে ফুটবলার, খেলার রাজা? তার নাম কে না শুনেছে? সন্তু প্রতিবাদ করে বলে উঠল, মারাদোনাকে মোটেই ফুটবলের রাজা বলা যায় না। রাজা হচ্ছেন পেলে, অল টাইম গ্রেট। মারাদোনাকে বড় জোর সেনাপতি বলা যায়। কাকাবাবু বললেন, ও তর্ক থাক, মজার ঘটনাটা কি শুনি? জুজু বলল, আগের বার যে ফুটবলের ওয়ার্ল্ড কাপ হলো, সেটা তো আমি দেখতে গিয়েছিলাম। একদিন মারাদোনার মুখোমুখি পড়তেই আমি অটোগ্রাফ চাইলাম। মারাদোনা এমনিতে কাউকে অটোগ্রাফ দেয় না, অনেক টাকা চায়। আমাকেও প্রথমে দেবে না, পরে একটুক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল, তারপর সই করে দিয়ে ফস করে নিজের পকেট থেকে একটা অটোগ্রাফ খাতা বের করে বলল, তুমিও আমাকে একটা সই দাও। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে ভবিষ্যতে তুমি একজন বিখ্যাত লোক হবে। কাকাবাবু বলল, বাহ, মারাদোনার কথা এর মধ্যেই অনেকটা মিলে গেছে। সন্তু বলল, তোর কাছে মারাদোনার অটোগ্রাফ আছে? একদিন আমায় দেখাস তো। জুজু বলল, দুঃখের কথা কি জানিস, সেই অটোগ্রাফ খাতাটা কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আরও কত বড় বড় লোকের সই ছিল। অমল বলল, তোমারটা হারিয়ে গেলেও মারাদোনা নিশ্চয়ই তার অটোগ্রাফ খাতা হারায়নি। তার মধ্যে তোমার সই নিশ্চয়ই রয়ে গেছে। শুধু সই করেছিলে না কিছু লিখেও দিয়েছিলে? জুজু বলল, বাংলায় লিখে দিয়েছিলাম, চালিয়ে যা পঞ্চা। অমল হো হো করে হেসে উঠল, চমৎকার, জুজুর তুলনা নেই। কাকাবাবু এই রত্নটিকে কোথায় পেলেন? কাকাবাবু বললেন, জুজুর সত্যি অনেক গুণ আছে। জুজু বলল, সন্তু, ওই যে মেয়েটি অটোগ্রাফ নিল নিশা নামের মানে বলল? সন্তু বলল, রাত্রি, নিশা, নিশি, নিশিথিনী, সব মানেই এক। অমল বলল, রবীন্দ্রনাথের গান আছে, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, সুর করে যে গানটা গেয়ে উঠল। গান থামতেই কাকাবাবু জিজ্ঞেস করলেন, অমল, তোমার সঙ্গে যে আরেকজন লোক ছিল সে গাড়িতে উঠল না? অমল বলল, আমার সঙ্গে তো আর কেউ ছিল না। কাকাবাবু বললেন, তোমার পাশে একজন দাঁড়িয়েছিল, আমাদের পেছন পেছন গাড়ির কাছাকাছিও এলো। সন্তু বলল, আমিও লক্ষ্য করেছি, জুলপি দুটো বেশ বড়, মাথার সামনের দিকে একটু টাক। অমল বলল, আমার সঙ্গে আসেনি, হয়তো অন্য কোনো বাঙালি আপনাদের চিনতে পেরে দাঁড়িয়ে গিয়েছে। কাকাবাবু বললেন, একটা চকলেট রঙের গাড়ি অনেকক্ষণ ধরে আমাদের পেছন পেছন আসছে। অমল বলল, তাই নাকি? কাকাবাবু বললেন, আপনি বুঝি সবসময় রহস্য খুঁজেন, আমাদের কে ফলো করবে? কাকাবাবু বললেন, কোনো কারণ নেই, তবে অনেকক্ষণ ধরে গাড়িটা দেখছি ঠিকই। আর খানিকটার বাদে অমলের গাড়ি থামলো একটা 19 তলা ফ্ল্যাট বাড়ির সামনে। কাকাবাবু নামতেই পাশ দিয়ে একটা চকলেট রঙের গাড়ি বেরিয়ে গেল। কাকাবাবু সেদিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। অমল থাকে 17 তলায়, তার বউ ছেলে মেয়ে গেছে কলকাতায়, ফ্ল্যাটটা ফাঁকা। অমল দুহাত ছাড়িয়ে বলল, আমি রান্নাবান্না সব করে রেখেছি, আপনারা আরাম করে বসুন, এখন জমিয়ে গল্প হবে। কাকাবাবু বললেন, তুমি রান্না করতেও জানো নাকি? অমল বলল, বাংলায় একটা কথা আছে, যে রাঁধে সে কি চুলো বাঁধে না? সেই রকমই যে কবিতা লেখে সে কি রাঁধতে পারে না? রান্নার জন্য আমি বন্ধুবান্ধব মহলে বিখ্যাত। কাকাবাবু বললেন, আমি কবিতা